Let's break down the match between Barcelona versus Benfica round of 16 first leg. ম্যাচের শুরুর দিক থেকে কিন্তু আমরা বেনফিকাকে দেখি অ্যাগ্রেসিভ প্রেসিং করতেছিল এবং তারা ম্যান টু ম্যান মার্ক করে রাখতেছিল বার্সেলোনাকে। অন দি আদার হ্যান্ড যদি আমরা বার্সেলোনার কথা চিন্তা করি, বার্সেলোনা একদম ম্যাচের শুরুর দিক থেকে কিন্তু হাই আপ প্রেস করতে থাকে, যেটা কিনা অবভিয়াসলি আমরা হান্সি ফ্লিকের কাছ থেকে এক্সপেক্ট করতেছিলাম। বার্সেলোনা তার ইউজুয়াল নেচারই বিল্ড আপ গেম খেলতে শুরু করে এবং বার্সেলোনার যেটা মেইন পয়েন্ট অফ ভিউ থাকে, তারা স্পেস ক্রিয়েট করবে এবং হাফ স্পেসগুলোতে তারা অ্যাটাক জেনারেট করবে। এবং ম্যাচের শুরুর দিক থেকে কিন্তু আমরা সেই স্ট্র্যাটেজিতেই বার্সেলোনাকে আগাতে দেখতেছিলাম এন্ড দে ওয়ার সাকসেসফুল ইন ক্রিয়েটিং থ্রেটস। সবই ঠিকঠাক চলতেছিল যতক্ষণ না পর্যন্ত কুবার্সি রেড কার্ডটা ফেস করে। তখনই বার্সেলোনার মাথার উপর হয়তো আকাশ ভেঙে পড়েছিল। এখন এখানে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার চলে আসে। অ্যান্টোনিও মাতেও লাহোস, যে কিনা একজন ফর্মার রেফারি এবং যে কিনা একজন রিয়াল মাদ্রিদ ফ্যান, সে ম্যাচটার পরে বলেছে এই যে রেড কার্ডটা কুবার্সি ফেস করেছে, এখানে একটা বড়সড় কন্ট্রোভার্সি আছে। কারণ এর আগেই ফ্রেঙ্কি ডিয়ং একটা পুশ করা হয়েছে এবং ভিএআর এর সর্বপ্রথম সেই জিনিসটাই রেফারের হয়তো চেক করতে হতো। যদি সেটা ফাউল হয় তবে কিন্তু কুবার্সি রেড কার্ডটা কাউন্ট হয় না। সো এই দিক থেকে ভিআর কে সতর্ক থাকতে বলেছেন তিনি। ওয়ান ম্যান ডাউন হয়ে যাওয়ার পর বার্সেলোনার গেমের ডাইনামিকই একদম বদলে যায়। যেখানে বার্সেলোনা হাই আপ লিফট করে প্রেস করতেছিল, সেখান থেকে বার্সেলোনা অনেকটা মিড ব্লক 4-4-1 ও 4-3-2 ফরমেশনে শিফট করে সিচুয়েশন ওয়াইজ। ম্যাচের প্রথমার্ধে যদি আপনি বার্সেলোনার ডিফেন্সিভ অ্যাকশনগুলো দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন বার্সেলোনা পিচের কতটা উপরে ডিফেন্সিভ অ্যাকশনগুলো ক্রিয়েট করতেছিল, বল উইন করতেছিল, সেখান থেকে ট্যাকেল করতেছিল। অন দি আদার হ্যান্ড সেকেন্ড হাফে আমরা যে জিনিসটা দেখতেছি, সেখানে বার্সেলোনা কিন্তু মোর কনজারভেটিভ ওয়েতে খেলতেছিল। তারা তাদের ডিফেন্সিভ শেপটাকে ঠিক রাখার চেষ্টা করতেছিল। এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার ছিল যে ম্যাচটা খুব বড় ব্যবধানে হারা যাবে না, কিংবা হারাই যাবে না। অ্যাটলিস্ট সেখান থেকে যদি ড্র করে নিয়ে আসতে পারে, এরকম একটা মেন্টালিটি হয়তো দেখা যাচ্ছে বার্সেলোনার কাছ থেকে। লাইক আমরা যেমনটা মরিনিওর কাছ থেকে দেখতেছিলাম অনেক আগে, যেমনটা হচ্ছে তারা ডিফেন্স সলিড রেখে কাউন্টার বেসড এবং ট্রানজিশন বেসড তারা অ্যাটাক ক্রিয়েট করার চেষ্টা করতো। এবং আমার কাছে মনে হয় হান্সি ফ্লিকও সেকেন্ড হাফে সেই জিনিসটাই করতে চেয়েছিল। এই জন্যই আমরা ডিফেন্সিভ অ্যাকশনগুলো এত বেশি ডিপে দেখতে পেয়েছি সেকেন্ড হাফে বার্সেলোনার ক্ষেত্রে। গ্রুপ পর্বে বেনফিকার এগেইনস্টে বার্সেলোনা জয় পায়। সেখানে কিন্তু আমরা রাফিনিয়ার সেই এনার্জির কারণেই ম্যাচটা জিতেছিলাম, কারণ শেষ মুহূর্তে তার ওই অ্যাগ্রেসিভ এনার্জেটিক রানে কিন্তু বার্সেলোনাকে জয়সূচক গোল এনে দেয়। এবং আজকেও কিন্তু আমরা সেম জিনিসটাই দেখতে পেয়েছি। রাফিনিয়া প্রেস করতেছিল এবং সেই অ্যাগ্রেসিভ প্রেসের কারণে কিন্তু সে বলটা উইন করতে পারছে এবং সেখান থেকে আজকেও আমাদের জয়সূচক গোলটা চলে আসে। যদিও এ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে পেদ্রি, বাট পেদ্রি কিন্তু ম্যাচ শেষে তার ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি শিজনিকে দিয়ে দিয়েছে। সে বলেছে এই ম্যাচটার জয়ের নায়ক শিজনি এবং সে এটা প্রাপ্য। এই ম্যাচে শিজনি আসলে 8টা সেভ করছে। এবং এখান থেকে না একটা কথা আমি বলতে চাই, যেটা হয়তো বার্সেলোনা ফ্যানদের পছন্দ হবে না। দেখেন, আমরা গোলকিপার রিক্রুট করতে গেলে সবার আগে দেখি তার বল প্লেইং অ্যাবিলিটি, বাট আমার কাছে মনে হয় একটা গোলকিপার কেনার জন্য সর্বপ্রথম তার শর্ট স্টপিং অ্যাবিলিটি কত ভালো সেটা আগে নোটিস করতে হবে। এরপর আপনি সর্ট আউট করবেন এদের মধ্যে কারা কারা বল পায়ে ভালো। একজন ভালো শর্ট স্টপার আপনাকে চ্যাম্পিয়ন্স লিগের এরকম ক্রুশিয়াল মোমেন্টে সাকসেস এনে দিবে, যেমনটা আমরা টার স্টেগানের কাছ থেকে 2016 পর বোধ হয় কখনোই দেখি নাই চ্যাম্পিয়ন্স লিগে একা স্টেপ আপ করে দলকে জিতাইছে। অ্যান্ড এই মোমেন্টগুলো কিন্তু আপনার জন্য খুবই ক্রুশাল, কারণ চ্যাম্পিয়ন্স লিগে আপনার অবভিয়াসলি সেখানে সব দলই ভালো, আপনার সেখানে অ্যাটাক ফেস করতে হবে, শর্ট ফেস করতে হবে। যদি আপনি শর্ট স্টপিংই ভালো না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লাচ মোমেন্ট দলের হয়ে ডেলিভার করতে পারবেন না অ্যাজ আ গোলকিপার। সো হ্যাটস অফ টু শিজনি এবং জয় হোক। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট, দ্যাট ওয়াজ ফর টুডে। ফোর্সা বার্সা, ভিস্কা বার্সা, ভিস্কা কাতালুনিয়া।